জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে র্যালি, লালমনিরহাটে ১০০ কিলোমিটার জুড়ে প্রতিবাদী মানববন্ধন। আমাদের মধ্যে বন্ধু বান্ধব যারা এই কাজে বা এরকম ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে আমরা ফিরে আনতে হবে। কেউ যদি যায় তাহলে আমরা এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলবো এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই জানাবো। দেশে তরুণদের মাঝে জঙ্গি তৎপরতা নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ, এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ। যারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে গেছে তাদেরকে দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে আনা, যেটা রাষ্ট্র ব্যবস্থা করবেন এবং নাগরিক সমাজ যেটা পারবেন। জঙ্গিদের জন্য যে গোয়েন্দা এবং যে পুলিশের ব্যবস্থা করা হবে তারা অসৎ হতে পারবে না। নতুন বাস্তবতার প্রেক্ষিতে আগামীতে জঙ্গিবাদ দমনে সমন্বিত তৎপরতা ও কার্যক্রম আরো জোরদার করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো মূল্যে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করা হবে, জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার নির্দেশ। ঝিনাইদহে গত ৬ মাসে গুপ্ত হত্যার শিকার ৪ জন। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক বলতে নারাজ সচেতন নাগরিকরা। মিউনিখে শপিং মলে হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক, জানিয়েছে পুলিশ। শহর জুড়ে জরুরি অবস্থা জারি। নরসিংদীর রায়পুরের ট্রলার ডুবিতে ৩ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ বেশ কয়েকজন। অতিরিক্ত যাত্রী কারণ বলছেন স্থানীয়রা। এবং উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বর্ষণে কুড়িগ্রাম ও শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার শপথ নিল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সদস্যরা। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। জঙ্গিবাদ বিরোধী নানা স্লোগানে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। ঢাকা বিভাগের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা এই কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটদের এই র্যালি থেকে নেওয়া হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বাদ্যের তালে তালে এতে অংশ নেন কয়েক হাজার ক্যাডেট। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কেউ যেন বিপথে না যায় সে ব্যাপারে সজাগ ও সক্রিয় থাকার প্রতিশ্রুতি তাদের কণ্ঠে। সচেতনতা সৃষ্টি করতে হবে, এটা হলো মূল কথা, যাতে আমাদের মধ্যে বন্ধু বান্ধব যারা এই কাজে বা এরকম ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে আমরা ফিরে আনতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে এগুলা করাটা ঠিক হচ্ছে না। এটা সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সবার জন্য এটা অমঙ্গলকর। নিজে সচেতন হব, তারপর আমরা আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বা আমাদের ফ্যামিলি খেয়াল রাখবো যে আসলে আমাদের আশেপাশে কেউ এরকম আছে কিনা। যে ইসলাম তো অবশ্যই সমর্থন করে না কোনো হত্যা করা, তাই আমরা এই হত্যাযজ্ঞের মধ্যে কোনো ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই যাইতে দিব না। আমাদের ফ্যামিলির মধ্যে বা আমাদের সমাজের মধ্যে যে কেউ যদি যায় তাহলে আমরা এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলবো। র্যালি পূর্ব সমাবেশে জঙ্গিদের কাল্পনিক ও ভুল মতবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ করে দিতে ক্যাডেটদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। এই জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের রাষ্ট্র কি, সমাজ কি, ধর্ম কি, মুসলিম সমাজ কি, এটা আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। জঙ্গিদের মনগড়া ব্যবস্থা বাংলাদেশের বুকের উপরে চাপানোর বিরুদ্ধে বিএনসিসি সদস্যরা রুখে দাঁড়াবেন। এই প্রতিবাদ এবং এই প্রতিরোধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একা নয়, সমগ্র বাংলাদেশের সমগ্র জনতা, সমগ্র দেশবাসী, সব পেশার জনতা এবং জনগণ আমাদের সাথে রয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কিংবা স্কাউট নেই সেখানে প্রতিষ্ঠা করার পাশাপাশি জঙ্গি বিরোধী কর্মসূচি নেয়ার আহ্বান জানান বক্তারা। এবং যে সমস্ত প্রতিষ্ঠানে নাই, শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে তরুণদের মধ্যে জঙ্গি তৎপরতা আশঙ্কাজনক হারে বাড়ছে মন্তব্য করে
এটি প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারা। জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে ব্যাংক সহ সরকারি বেসরকারি সব আর্থিক প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনার পরামর্শ দেন বক্তারা। যারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে গেছে তাদেরকে দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে আনা। নাগরিক সমাজ যদি দায়িত্ববান হই, যদি নিজ নিজ দায়িত্ব গ্রহণ করে একটি পদক্ষেপ সুস্থভাবে ফেলতে পারি, তাহলে আজকে আমাদের যে মানবিক বিপর্যয়ের মধ্যে আমরা প্রবেশ করেছি সেখান থেকে উদ্ধার পাবো, নইলে নয়। জঙ্গিদের জন্য যে গোয়েন্দা এবং যে পুলিশের ব্যবস্থা করা হবে তারা অসৎ হতে পারবে না এবং তাদের কমিটমেন্ট টুয়ার্ডস বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রশ্নাতীত হতে হবে। বাংলাদেশের যে নৈতিকতা এটাকে ধারণ করতে হবে, বাংলাদেশকে রক্ষা করে তারপরে আমাদেরকে বিশ্বায়নকে আনতে হবে। জঙ্গিবাদী নেতাদের দেখেছি তারা আটক হয়েও জামিনে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদে লিপ্ত হয়েছেন। এটিকে ঠেকাতে হবে, তা না হলে সমাজ এদের আক্রমণ হবে না। তো সেখানে বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা আমার মনে হয় সেটিকে পরিবর্তন করে এমন একটি তড়িৎ গতিভিত্তিক আইনি ব্যবস্থা চালু করতে হবে যাতে তারা জামিন না পেতে পারেন এবং অতি অল্প সময়ে তাদেরকে আইনের আওতায় আনা যায়। সময় এসেছে যে রাষ্ট্রের সবচেয়ে বড় একটি বাজেট বিনিয়োগ করা উচিত মানুষের চিন্তা এবং মননশীলতা বৃদ্ধি এবং জঙ্গিবাদের র্যাডিকালাইজেশন রোখার পেছনে। বাংলাদেশে মানুষের জঙ্গিবাদের সংযুক্তির উৎস দিন দিন ব্যাপকতর হচ্ছে। সকল প্রকার শিক্ষাগণ এবং সকল আর্থসামাজিক শ্রেণীভুক্ত সম্ভাব্য পরিবারদেরকে নজরদারি এবং জঙ্গিবাদ বিরোধী তৎপরতার আওতায় আনতে হবে। নতুন বাস্তবতার প্রেক্ষিতে আগামীতে জঙ্গিবাদ দমনে সমন্বিত তৎপরতা ও কার্যক্রম আরও জোরদার করতে হবে। ব্যাংক বহির্ভূত অনেক প্রতিষ্ঠান সহ জঙ্গি অর্থায়নের অন্যান্য উৎস নিয়ন্ত্রণে আনা জরুরি। বিভিন্ন এনজিও এবং স্থানীয় জনভিত্তিক প্রতিষ্ঠানসমূহ সহ গ্রামীণ অর্থায়ন ও উন্নয়ন সংস্থাসমূহকে এ বিষয়ে উঁচু মাত্রার সতর্কতা অবলম্বন করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন, সচেতনতামূলক সমাবেশ ও র্যালি হয়েছে। এতে আওয়ামী লীগ ও এর সমমনা দল সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত লালমনিরহাটের প্রবেশদ্বার তিস্তা সড়ক সেতু থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয় মানববন্ধন কর্মসূচির। জেলা আওয়ামী লীগের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ আওয়ামী লীগের সমমনা দলগুলো অংশ নেয়। এ সময় বক্তারা দেশব্যাপী নাশকতার প্রতিবাদ জানিয়ে জঙ্গিবাদ রুখে দিতে সর্বস্তরের মানুষকে এক হওয়ার আহ্বান জানান। সারা বাংলাদেশে নৈরাজ্য, সন্ত্রাস, টার্গেট কিলিং, ধর্মের নামে অপপ্রচার করে তারা মানুষকে যে হত্যা করেছে, আমরা লাখ লাখ লোক নিয়ে সারা রাস্তায় নেমেছি। আজকে আমরা এই অঙ্গীকার করব, আমরা যেন আজকে থাকি জঙ্গি সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তুলি ঘরে ঘরে। দুপুরে বরিশালের নতুন বাজারে অমৃতাঙ্গন প্রাঙ্গণে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জঙ্গি বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সমাবেশে 200 সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। রাজশাহীতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা 12টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ কমিশনার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। সাবিহা নিপা, সময় সংবাদ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের জিরো টলারেন্স নীতি মাথায় রেখে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মকর্তাদের উৎসাহিত করতে তাদের হাতে জনপ্রশাসন পদক তুলে দিয়ে এ কথা বলেন তিনি। এ সময় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। কেউ অবদান রেখেছেন কৃষি খাতে, কেউ তথ্য প্রযুক্তি, আবার কেউ বা ভোগান্তি কমিয়েছেন সরকারি সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের। দেশের জন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে 13 এবং জেলা বা মাঠ পর্যায়ে 17 জন ব্যক্তি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলো এই জনপ্রশাসন পদক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের নেয়া জিরো টলারেন্স নীতি মাথায় রেখেই কাজ করতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। আপনারা যারা স্ব কর্মস্থানে এবং মাঠ পর্যায়ে যারা আছেন, তারা ধর্মের প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষাটা যেন মানুষ পায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর এই জঙ্গি সন্ত্রাসবাদ যে নামে যেভাবে আসুক না কেন, তাদেরকে আমাদের দমন করতেই হবে এবং সেটা আমরা করব। আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স টু টেররিজম, এটা বাস্তবায়ন করতে হবে, যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব না। মানুষের শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করব, এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে এবং আমি বিশ্বাস করি অবশ্যই আমরা তা পারবো, আমরা তা পারি, আমরা পারবো এবং আমরা সেটা বিশ্বকে দেখিয়েছি। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার পরামর্শ দিয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আজকের বিশ্বটা হচ্ছে একটা প্রতিযোগিতামূলক বিশ্ব, কাজে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরকেও সেই প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই প্রশিক্ষণের উপর আমাদের সব থেকে গুরুত্ব দিতে হবে। কাজগুলি যেন আরেকটু দ্রুত সম্পন্ন হয়, তার জন্য আরেকটু আন্তরিকতার সাথে সকলে মিলে কাজ করবেন, তাহলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। টেকসই উন্নয়নে বাংলাদেশকে পৌঁছে দিতে সবাইকে সেবার মনোভাব নিয়ে কর্মস্পৃহা বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু চাকরির স্বার্থে চাকরি করছেন না, জনগণের সেবা করাটাই হচ্ছে সব থেকে পবিত্র দায়িত্ব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের নির্দেশ দিয়ে তৃণমূল নেতাদের চিঠি পাঠাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতিটি পাড়া মহল্লায় গঠিত এসব কমিটিতে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী সহ সব পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদের সঙ্গে আলাপকালে একথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তবে এই কমিটি সন্ত্রাস প্রতিরোধে কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহসিনা জেসির প্রতিবেদন। গত 1 জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁ এবং ঈদে 3 শোলাকিয়ায় ঈদের জামাতে সন্ত্রাসী হামলার ঘটনায় জঙ্গিবাদের বিরুদ্ধে নিন্দা আর প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। অবস্থার পরিপ্রেক্ষিতে গত 3রা জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের পক্ষ থেকে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান জানানো হয়। দলটির নেতারা বলেন, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করাই হবে এই কমিটির কাজ। কোনো বাড়ি ঘরে আশেপাশে ওখানে আশ্রয় নিচ্ছে কিনা, লুকিয়ে আছে কিনা, বা কারোর পরিবারের সন্তান এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে কিনা, এই ধরনের তথ্যপত্র সংগ্রহ করে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়ার জন্য কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়েছে। এই চিঠিতে 21 জুলাইয়ের মধ্যে কমিটি গঠনের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৃথকভাবে 20 থেকে 25 সদস্য বিশিষ্ট হবে এই কমিটি। যারা সন্ত্রাসকে লালন পালন করা, সন্ত্রাসীকে সমর্থন করে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, যাদের সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেই ধরনের সম্পর্ক নেই, এই ধরনের ব্যক্তিদেরকে আহ্বান করে কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ ধরনের কমিটি প্রকৃতপক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকেরা। 2013 সালে বিএনপি জামাতের অব্যাহত সন্ত্রাসের সময়ও সরকারি নির্দেশে গঠিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি থেকে কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। এটা ভালো, আমি মনে করি সচেতনতা সৃষ্টির জন্য, কিন্তু তার কাজটি ধরে রাখতে হবে। সংকটের ব্যাপকতা এবং ভয়াবহতায় হয়তো আমাদেরকে বাধ্য করবে আমাদের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য। তবে পূর্বের অভিজ্ঞতা যাই হোক না কেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে স্বতঃস্ফূর্তভাবেই সন্ত্রাস প্রতিরোধে এসব কমিটি ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। ধর্মান্তরিত খ্রিস্টান মন্দিরের পুরোহিত সহ গেল 6 মাসে ঝিনাইদহে গুপ্ত হত্যার শিকার হয়েছেন 4 জন। এর মধ্যে 3টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার 3 শিবির কর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে নিহতদের স্বজন ও সহকর্মীরা বলছেন এখনো তাদের দিন কাটছে আতঙ্কে। তবে এলাকার সচেতন নাগরিকরা মনে করেন এসব হামলা সাম্প্রদায়িক নয়। ঝিনাইদহ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল।
ঝিনাইদহে প্রথম গুপ্ত হত্যার ঘটনাটি ঘটে চলতি বছরের 7 জানুয়ারি। এদিন সদর উপজেলার কালুহাটি গ্রামের হোমিও চিকিৎসক সমীর মণ্ডলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে আইএস দায় স্বীকার করলে গণমাধ্যমে আসে এই হত্যার খবর। 14 মার্চ কালীগঞ্জ উপজেলার নিমতলা গ্রামে কুপিয়ে হত্যা করা হয় আরেক হোমিও চিকিৎসক শিয়া মতাদর্শী আব্দুর রাজ্জাককে। 7 জুন সদর উপজেলার করাতিপাড়ায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি এবং 1 জুলাই উত্তর কাষ্ঠসাগরা গ্রামের রাধা গোবিন্দ গোপাল বিগ্রহ মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে একই কায়দায় হত্যা করা হয়। নিহতদের স্বজন ও সহকর্মীরা বলছেন কি কারণে কেন এসব মানুষকে হত্যা করা হলো জানেন না তারা। ধর্মীয় আচার পালন কিংবা নিত্যদিনের যাপিত জীবন সব জায়গায় ঘটেছে ছন্দপতন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার বিষয়ে পুলিশ কোনো খোঁজই নিচ্ছে না বলেও অভিযোগ কারো কারো। আমরা তো খুবই আতঙ্কের মধ্যে আছি, হঠাৎ আবারও তো মার্ডার হতে পারে। সন্ধ্যে লাগলি তো আর কি করবো, আমরা তো হতাশ হয়ে গেছি। প্রকৃত যারা দোষী, যারা খুনি, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে ঝিনাইদহের সচেতন নাগরিকরা বলছেন এসব সাম্প্রদায়িক হামলা নয়, এতে সংখ্যালঘুদের আতঙ্কিত না হওয়ারও আহ্বান তার। এই আক্রমণটা শুধু হিন্দুদের উপর হচ্ছে না, এখানে মুসলমানদের উপর শোলাকিয়া মসজিদে হচ্ছে, এখানে খ্রিস্টানদের উপর হচ্ছে, এখানে বৌদ্ধ ভিক্ষুকদের উপর, ভিক্ষু যারা তাদের উপর চলছে। কাজে আমি মনে করি যে এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা না। পুলিশ বলছে বেশিরভাগ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন তারা। তদন্ত সঠিক পথে এগুচ্ছে বলেও দাবি তাদের। আমরা প্রায় সবগুলোই তদন্ত করে বের করে ফেলেছি কারা এর সঙ্গে যুক্ত। তো আমরা আশা করছি ঝিনাইদহে যারা অঘটন ঘটিয়েছে তারা সঠিকভাবে চিহ্নিত হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি পুলিশ কর্মকর্তার। দেশের অন্যান্য অঞ্চলে টার্গেট কিলিং এর মতো ঝিনাইদহের 4টি হত্যাকাণ্ডের পরেও দায় স্বীকার করে সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমে বার্তা দিয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। তবে পুলিশের দাবি কোনো আন্তর্জাতিক গোষ্ঠী নয়, দেশীয় অপরাধীরাই ঘটিয়েছে ঝিনাইদহের এই 4টি হত্যাকাণ্ড। আর তাদের উদ্দেশ্য ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঝিনাইদহ। এবার জার্মানির সন্ত্রাসী হামলার খবর। মিউনিখে অলিম্পিয়া শপিং মলে হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক এবং সে একাই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবারের এই হামলার ঘটনায় 9 জন নিহত ও অন্তত 21 জন আহত হন। এই ঘটনায় মিউনিখ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান। এদিকে মিউনিখের হামলার পর নাগরিকদের জার্মানি ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। হামলার আগে মিউনিখের অলিম্পিয়া শপিং মলের ছাদে অস্ত্র হাতে হাঁটাহাঁটি করতে দেখা যায় হামলাকারীকে। পাশের ভবন থেকে মোবাইলে নেয়া ছবিটি প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। এর কিছুক্ষণ পরই আরেকটি ছবিতে এলোপাতাড়ি গুলি চালাতে দেখা যায় এক বন্দুকধারীকে। শুক্রবার অলিম্পিক স্টেডিয়ামের পাশে শপিং মলটিতে এই হামলায় কয়েকজন শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়। আমার স্ত্রী আমাকে একটু ফোন দিয়ে বলল তারা 10 থেকে 12 জন একটি রুমে আশ্রয় নিয়েছে। তারা ভেতর থেকে কিছুক্ষণ পরপরই গুলির শব্দ পাচ্ছে। এর বেশি কিছু সে আমাকে বলতে পারেনি। আমার স্ত্রী ও কন্যা নিখোঁজ রয়েছে। আমিও শপিং মলের ভেতরে ছিলাম, কিন্তু ওদের সঙ্গে নয়। আমরা আলাদা দোকানে ছিলাম। হঠাৎ দেখলাম সবাই শপিং মল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছে। আমিও তখন বের হয়ে গেলাম। ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে ওই বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, হামলার পর ইরানি বংশোদ্ভূত 18 বছরের ওই তরুণ আত্মহত্যা করে। আগে তার বিরুদ্ধে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল না বলেও জানায় পুলিশ। প্রাথমিক তদন্তে আমরা বুঝতে পারছি একজন বন্দুকধারী হামলায় অংশ নেয়। এতে অন্য কারো সংশ্লিষ্টতার প্রমাণ আমরা এখনো পাইনি। এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই হামলার পরপরই মিউনিখে জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। শনিবার ভোররাতের দিকে শহরের একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো সেটি ঘিরে রেখেছে বলে জানায় গণমাধ্যম। তবে এখানেই হামলাকারী থাকতো কিনা সে বিষয়ে জানা যায়নি। এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পরিস্থিতি মোকাবিলায় জার্মানিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা এখনো নিশ্চিত করে কিছু জানি না এখানে আসলে কি হচ্ছে। অভিযান এখনো চলছে। জার্মানি আমাদের অন্যতম মিত্র রাষ্ট্র। তাদের যে কোনো ক্রান্তিকালে অতীতের মতোই সব সময় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। গত সোমবার মিউনিখে একটি ট্রেনে এক আফগান শরণার্থীর ছুরিকাঘাতে 5 জন আহতের ঘটনায় শহর জুড়ে নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থার মধ্যেই শুক্রবার এই হামলার ঘটনা ঘটল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।
মিউনিখে হামলার ঘটনায় হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সেখানে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা হয়েছে জার্মান প্রবাসী সাংবাদিক মারুফ মল্লিকের সঙ্গে। এইখানে তো আসলে যারা মিউনিখে বাংলাদেশি আছেন সবার মধ্যে এক ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা তো গতকাল সারা রাত ছিল। আমি মিউনিখে যারা আছেন আমাদের বাংলাদেশি, আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হচ্ছেন বলে জানা যায়নি। বাংলাদেশি যারা আছেন মিউনিখে তারা ভালো আছেন, সুস্থ আছেন। আর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তবে এটা তো ভুলে দেওয়া যায় না, সবার মনের মধ্যে এক ধরনের একটা চাপ আতঙ্ক কাজ করছে। কারণ সম্প্রতি আমরা বিশ্বব্যাপী কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা দেখলাম ঢাকায়, এরপর প্যারিস, এরপর মিউনিখে। এবং এখানে একটু উল্লেখ করতে হবে যে মিউনিখের গতকালকের ঘটনার আগে ট্রেনে কিন্তু একটা হামলা হয়েছিল, সন্ত্রাসী হামলা হয়েছিল। সবকিছু মিলিয়ে কালকের ঘটনার রেশ বা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করলে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা আতঙ্ক অবশ্যই আছে, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দুপুরের সময় আরও থাকছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের বিশেষ অভিযান, বিজিবির তল্লাশি। নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গিশিবপুর এলাকার ট্রলারডুবিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নরসিংদীর জঙ্গিশিবপুর এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গনিশাহ মাজারে রওনা হয় ইঞ্জিন চালিত ট্রলারটি। অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে এক পর্যায়ে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বর্ষণে কুড়িগ্রাম ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। তবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে এবং ধরলা নদীর ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে ব্রহ্মপুত্র ও ধরলার তীরবর্তী আরও বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। এদিকে স্কুল কলেজ পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শরীয়তপুরেও নতুন করে প্লাবিত হয়েছে আরও কয়েকটি অঞ্চল। বন্যায় ডুবে গেছে ফসলি জমি ও বীজতলা। এছাড়া রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে নড়িয়া উপজেলার কেদারপুর ও ঘড়িসার এবং জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে অব্যাহত রয়েছে পদ্মার ভাঙন। এতে ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত মানুষেরা। হঠাৎ করে বন্যায় পানি বাইরে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারতেছে না, আমরা দোকানপাটে আসতে পারছি না, ছেলেমেয়েদের কিভাবে স্কুল পাঠাবো, সামনে পরীক্ষা। এদিকে কয়েকদিনের টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে মৌলভীবাজারের হাওড়াঞ্চলগুলোতে। পানিতে অধিকাংশ ফসলি জমি ও বীজতলা ডুবে গেছে। এতে আসন্ন আমন মৌসুমে চাষাবাদ নিয়ে শঙ্কায় আছেন চাষিরা। এবারও হাসাদান হাইয়া গেছে, রাস্তাঘাট বুড়াইলাই, ছাত্র স্কুল হইতে হয় না, স্কুল পানির তলে। আমরা আরো ছোট ছোট যে পুকুর পিসারি যেগুলো এগুলাও পানিয়ে বুড়াইয়া সব মাছ বাইয়া গেছে। মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা কৃষক মানুষ, কৃষি ক্ষেত্রের উপরে বেশি নির্ভরশীল। অন্যদিকে গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নতুন করে প্লাবিত না হলেও অপরিবর্তিত রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতি। এছাড়া পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টের খবর, আবারও হারের তিক্ততা পেল সাসেক্স। ইংলিশ কাউন্টি টি-20তে সারের কাছে 6 উইকেটে হেরেছে মুস্তাফিজের দল। এই হারে সাউথ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে 6 নম্বরে নেমে গেছে সাসেক্স। কেনিংটন ওভালে টস ছেড়ে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক লুক রাইটের উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে সাসেক্স। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ করার ইঙ্গিত দিয়েও ইনিংস খুব একটা লম্বা করতে পারেননি ন্যাশ ও সল্ট। তবে ক্রেগ ক্যাসপারের
45 রানের উপর ভর করে 153 রানের মাঝারি মানের সংগ্রহ করে সাসেক্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সারেও। জ্যাসন রয় ও অ্যারন ফিঞ্চ দ্রুত আউট হয়ে গেলেও সিবলের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে ক্রিস মরিস ও ফোক্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে 6 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সারে। 3.2 ওভার বল করেও এই ম্যাচে উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় আদালতের রায়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। সকালে বরিশাল নগরীর সদর রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলটি পণ্ড হয়ে যায়। টাঙ্গাইল শহরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এদিকে খুলনা নগরের কেডি ঘোষ এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় পুনর্বিবেচনার দাবি জানান। এছাড়া দিনাজপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশ বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। এছাড়া দিনাজপুর, নাটোর ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। অর্থ পাচার মামলায় তারেক রহমানকে দেয়া সাজা রাজনৈতিক, বিষয়টিকে রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। সরকার জাতীয় ঐক্য চায় না বলেই বিভিন্ন ধরনের শর্ত আরোপ করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই ধরনের মামলাগুলো করেছে এবং যারা তারেক রহমান যেন রাজনীতি থেকে দূরে থাকেন সেই জন্যই এই ধরনের মামলা সরকার করছে। রাজনৈতিকভাবেই তাকে এই সাজা দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা হবে এবং আইনগতভাবে মোকাবেলা করা হবে। যে এই সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ করতে অবশ্যই জাতীয় ঐক্য দরকার এবং এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ তারাই জাতীয় ঐক্যে আগ্রহী নয় বলেই তারা বিভিন্ন রকম অজুহাত খাড়া করছে। দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে আগামী 29 জুলাই জঙ্গিবাদ প্রতিরোধ দিবস উদযাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে দেশে বিদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজাল খুতবা নিয়ন্ত্রণ ও খতিব কাউন্সিল গঠনের যে উদ্যোগ নিয়েছেন তা আলেমদের মধ্যে আবেদন তৈরি করতে চরমভাবে ব্যর্থ হবে বলে আমরা মনে করি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মূলোৎপাটনের লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামা নিম্নের পদক্ষেপগুলো গ্রহণ করেছে: জঙ্গিবাদ বিরোধী জাতীয় সম্মেলন আহ্বান, আলেম, বুদ্ধিজীবী ও সমমনা সংগঠনগুলোকে নিয়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা। 29 জুলাই 2016 শুক্রবার জঙ্গিবাদ প্রতিরোধ দিবস উদযাপন। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে আসা 4টি ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও মালামাল তল্লাশি করা হয়। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের 33টি দেশে একযোগে গত 15 দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চলছে। শেষ দিনে তারা অভিযানের জন্য বেছে নেন এই অঞ্চলের বিমানবন্দরগুলোকে। পণ্য আনা নেয়ার আড়ালে দেশে অস্ত্র কিংবা বিস্ফোরক প্রবেশ ঠেকাতে তারা এই অভিযান পরিচালনা করছেন। নিরাপত্তা এবং জঙ্গিবাদ এর সাথে মাদক অস্ত্র, গোলাবারুদের চোরাচালানটি একেবারে সরাসরি সংশ্লিষ্ট, এটা বলা যায়। সে কারণেই এই নিরাপত্তা পরিস্থিতিটিকে মাথায় রেখে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই অভিযানটি খুব গুরুত্বের সাথে পরিচালনা করছে। প্রত্যেকটা বর্ডারকে যদি নিরাপদ করা যায় তাহলে দেশের অভ্যন্তরে যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যে অভিযানে নিয়োজিত আছে
তাদের জন্য কাজটি আরো সহজতর হবে বলে আমার মনে হয়। দুপুরের সময় আরো থাকছে। মৌসুম শুরু হলেও পাইকারি বাজারে দেখা নেই পর্যাপ্ত ইলিশের, চড়া মাছের বাজার। চলতি মৌসুমে আহরণ কম হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ কেটে রেলপথ নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের এই দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, অবাধ ট্রেন চলাচল নিশ্চিত করার নামে দেশের অন্যতম চিরহরিৎ বন লাউয়াছড়ার 25,000 গাছ কেটে ফেলার আত্মঘাতী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বন বিভাগের বিভিন্ন সময়ের দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তারা বলেন, রেলওয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরিবেশের মারাত্মক বিপর্যয়ের পাশাপাশি ওই এলাকার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। বন বিভাগের কতগুলো অস্থি মজ্জাগত ত্রুটি আছে। বনের কোর জোন থাকে, বাফার জোন থাকে, সেটা বনের প্রয়োজনে, বন্য প্রাণীর প্রয়োজনে, ওটা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনে থাকে না। লাউয়াছড়াতেও বন বিভাগ একই কাজ করেছে, যেখানে কিছু গাছ আছে সেটা কোর জোন। এই জোন ডিক্লারেশনের সময় স্থানীয় জনগোষ্ঠীকে বা পরিবেশবাদীকে দেখে জিজ্ঞেস করা হয় না। মৌসুম শুরু হলেও পাইকারি বাজারে পর্যাপ্ত ইলিশের দেখা নেই। এতে অনেকটাই চড়া ইলিশের বাজার। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে নদীতে জাল ফেলতে না পারায় বাজারে মাছের সরবরাহ কম। এছাড়া চলতি মৌসুমে আহরণ কম হওয়ার আশঙ্কা তাদের। রাজধানীর সোয়ারীঘাট থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ইলিশের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয়ের জন্য নদীতে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সরকার। আর চলতি মৌসুমে ইলিশের উৎপাদন বেশি হবে, দামও থাকবে সহনীয় পর্যায়ে, এমন প্রত্যাশা থাকলেও বাজারের অবস্থা অনেকটাই ভিন্ন। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের সময় অসময়ে বিভিন্ন অভিযানে মাছের প্রাপ্যতা কমছে। মার্কেটে মাছ কম, যে মোকামতন মাছটা আসে ওখানে মাছটা কমের কারণে দাম বেশি। বছরে যদি 5-6 মাস যদি অভিযানই রাখে, তখন আমাদের জাওলারও অভাবে থাকে। ফাল্গুন চৈত্র মাসে ছোট জাটকার জন্য অভিযান দিত, তখন ওই 9 ইঞ্চি 10 ইঞ্চি এগুলো অভিযান দিয়া বর্তমানে ব্যবসাটার এমন খারাপ পজিশন দিয়েছে, যাতে আমাদের আড়ত দ্বারা মানে নিশ্চয় দিতেছে। বাজারে ইলিশের আমদানি কম থাকায় অনেকটাই চড়া দামে 1 থেকে 1.5 কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে 8,000 টাকায়। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের এক হালি ইলিশের দাম হাঁকা হচ্ছে 5,500 থেকে 6,000, 600 থেকে 700 গ্রাম ওজনের এক হালি ইলিশ 3 থেকে 3,500, 500 গ্রামের এক হালি 2 থেকে 2,500 এবং ছোট 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 400 টাকায়। ইলিশ আজকে কম, মাছ নাই নদীতে, নদীতে মাছ পায় না, জাউলারা এর লেগে মাছ কম। এই দিনে মাছ ভরপুর থাকে, বর্তমানে এইবার এই দিনে মাছই নাই কোনো গাঙ্গের মধ্যে, কোনো মাছের বংশ নেই। কত মাছ যাতে হতে হয়, দামও চড়া, হেভি দাম। অন্যদিকে দেশি অন্যান্য মাছের দামও বেশি বলে জানান ব্যবসায়ীরা। এলাকায় আমাদের ঢাকার দিকে এলাকায় দাম বেশি অনেক। এই রুই মাছ 500 টাকা কেজি এলাকায় পাওয়া লাগে না। চাষের মাছটা একটু বেশি পাওয়া যায়, দেশি মাছটা একটু কম পাওয়া যায়, এই জন্য একটু দাম বেশি। পাইকারিতে 3 থেকে 4 কেজি ওজনের প্রতি কেজি রুই 420, কাতল 350, পাঙ্গাস 100 থেকে 105 এবং 1 কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে 115 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কৈশোর তারুণ্যে বই, এই স্লোগানে রাজক উত্তরা মডেল কলেজে 12টি প্রকাশনী সম্মিলিত আয়োজনে 3 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের আয়োজনে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এ মেলা। সকালে কলেজ অডিটোরিয়ামে বইমেলা উদ্বোধন করেন প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল এম সালেহীন, কথাসাহিত্যিক আনিসুল হক এবং সময় সংবাদের বার্তা প্রধান ও লেখক তুষার আব্দুল্লাহ সহ অংশগ্রহণকারী প্রকাশকবৃন্দ। এতে উপস্থিত বক্তারা শিশু কিশোরদের মেধা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। তোমাদের সবাইকে বলবো, তোমরা মনে রেখো, অলরাইট, পৃথিবীতে যত টেকনোলজি আসুক, যত আধুনিক যন্ত্রপাতি আসুক, যত আধুনিক প্রোডাকশন আসুক, বইয়ের কম্পারিজন কিন্তু আর কিছু নাই। তুমি যখন বই পড়বে, তোমার ব্রেন ডেভেলপ করবে। সিলেবাসের বাইরের বলা হতো আউট বই। আউট বই পড়লে কি হবে? আউট নলেজ হবে। তোমাদের বইয়ে যে বিষয়গুলি আছে তার বাইরে একটা বিশাল জগৎ আছে না, সেই জগতে খুঁটিনাটি সব তোমার নখের ভিতর চলে আসবে।
সে আউট বই পড়ে পড়ে না আমরা সবাই এত দূর এসেছি। এই জন্য আমার বইয়ের প্রতি একটা অসম্ভব ভালোবাসা। বই না হলে আমার দিনটাই যেন কাটে না। তোমাদেরও সেই অভ্যাসটা করে ফেলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে নির্বাচিত করেছেন ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণার পর ভার্জিনিয়ার অ্যানিডেলে কেইনকে সঙ্গে নিয়ে সমাবেশ করেন হিলারি। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ফিলাডেলফিয়ায় শুরু হতে যাওয়া 4 দিনের জাতীয় সম্মেলনের আগে রানিং মেট চূড়ান্ত করতে পেরে উচ্ছ্বসিত ছিলেন তিনি। সেই সঙ্গে জাতীয় সম্মেলন সফল হবে আশা প্রকাশ করে নভেম্বরের নির্বাচনের ভোটারদের পাশে থাকার আহ্বান জানান সাবেক ফার্স্ট লেডি। হিলারির নির্বাচনী সঙ্গী হিসেবে নির্বাচিত হওয়ার পর অ্যানাডেলের সমাবেশে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বদমেজাজি উল্লেখ করে তার মজুরি বৈষম্য নীতির সমালোচনা করেন কেইন। হিলারি যুক্তরাষ্ট্রে সব মানুষের সম অধিকার নিশ্চিত করতে চান বলেও মন্তব্য করেন ভার্জিনিয়ার সিনেটর। 29 জন যাত্রী নিয়ে নিখোঁজ ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজের অনুসন্ধান দ্বিতীয় দিনের মতো চলছে। AN-32 মডেলের বিমানটি শুক্রবার স্থানীয় সময় সকাল 8টার দিকে চেন্নাই বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাডার থেকে হারিয়ে যায়। বিমান বাহিনীর এক মুখপাত্র জানান, বিমানের আরোহীদের মধ্যে 11 বিমান বাহিনীর সদস্য সহ 2 সেনা ও 1 নৌবাহিনীর সদস্য ছিলেন। এছাড়া 6 ক্রু সহ 8 বেসামরিক ব্যক্তিও বিমানটিতে ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর জানান, নিখোঁজ বিমানের অনুসন্ধানে সব ধরনের চেষ্টা চলছে। বঙ্গোপসাগরের বিশাল এলাকা জুড়ে একটি সাবমেরিন, 4টি বিমান ও 17টি জাহাজ তল্লাশি চালাচ্ছে। এ অভিযানে অংশ নিয়েছেন দেশটির বিমান, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। রিও অলিম্পিকের প্রস্তুতির খবর। ইনজুরি থেকে ফিরে আবারও নিজের জাত চেনালেন উসাইন বোল্ট। লন্ডন ডায়মন্ড লিগে 200 মিটার স্প্রিন্টে এবছরের নতুন রেকর্ড গড়েছেন জ্যামাইকান এই গতিমানব। এদিকে বোল্টের প্রত্যাবর্তনের দিনে 100 মিটার হার্ডলসে 28 বছর রেকর্ড ভেঙেছেন মার্কিন অ্যাথলিট কেন্দ্রা হ্যারিসন। অথচ তারই সুযোগ হয়নি আসন্ন অলিম্পিকে। লন্ডনে 200 মিটার স্প্রিন্টে নিজের জাত চেনাতে বোল্ট সময় নেন 19.89 সেকেন্ড। এর আগে গেল মাসে হ্যামস্ট্রংয়ের চোটে পড়েছিলেন বোল্ট। তার এই ইনজুরি রিও অলিম্পিকের জন্য শঙ্কা তৈরি করলেও ডায়মন্ড লিগে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন এই জ্যামাইকান। এদিকে রিও অলিম্পিকে সুযোগ না পেলেও ইতিহাস গড়েছেন মার্কিন অ্যাথলেট হ্যারিসন। এই অর্জন গড়তে 100 মিটার হার্ডলসে হ্যারিসন সময় নিয়েছেন 12.58 সেকেন্ড। টাইমিংয়ে তিনি ভেঙেছেন 1988 সালে গড়া ওয়ারদাঙ্কা ডনকোভার রেকর্ড। ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। বিরাট কোহলির ডাবল সেঞ্চুরিতে 566 রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে সফরকারী ভারত। এছাড়াও রবিচন্দ্র অশ্বিন করেছেন 113 রান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 31 রান। প্রথম দিনে 304 রান নিয়ে খেলতে নামা কোহলি অশ্বিন জুটি এদিনও শুরু থেকেই ছিলেন ছন্দে। দলীয় 404 রানে আউট হওয়ার আগে কোহলি তুলে নেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। এরপর সাহাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অশ্বিন। 40 রান করে সাহা আউট হলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে অশ্বিন ফেরেন দলীয় 526 রানে। এর পরপরই 53 রান করা অমিত মিশ্র আউট হলে 8 উইকেটে 566 রানে নিজেদের ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ব্যাট করতে নেমে দলীয় 30 রানে ওপেনার চন্দ্রিকার আউট উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে বাকি সময় আর কোনো বিপর্যয় না ঘটলে 1 উইকেটে 21 রান নিয়ে দিন শেষ করে ক্যারিবীয়রা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জঙ্গিবাদের প্রতিবাদে রাজধানীতে র্যালি, লালমনিরহাটে 100 কিলোমিটার জুড়ে মানববন্ধন। জঙ্গি তৎপরতা রুখতে সমন্বিত উদ্যোগের পরামর্শ নাগরিক সমাজের। যে কোনো মূল্যে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করা হবে, জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার নির্দেশ।
ঝিনাইদহে গত 6 মাসে গুপ্ত হত্যার শিকার 4 জন। পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক বলতে নারাজ সচেতন নাগরিকরা। মিউনিখের শপিং মলে হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক, জানিয়েছে পুলিশ। শহর জুড়ে জরুরি অবস্থা জারি। এবং নরসিংদীর রায়পুরায় ট্রলার ডুবিতে 3 জনের লাশ উদ্ধার। এখনো নিখোঁজ বেশ কয়েকজন। অতিরিক্ত যাত্রী কারণ বলছেন স্থানীয়রা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।